যখন তখন হঠাৎ করে যদি খুবই মিষ্টি খেতে মন চায় তাহলে কোনো রকম ছানা তৈরি ঝামেলা ছাড়াই এইভাবে একবার গোলাপ জামুন মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন। যেমন নরম হবে তেমনই কিন্তু খুবই রসালো, এতটাই নরম হয় যেন মুখে দিলেই মিলিয়ে যাবে। চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবার এই গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। প্রথমেই এই গোলাপ জামুন মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো ময়দা। ময়দাটা দেখুন কাপের ভর্তি করে নেওয়া হয়নি, কাপের লেবেল বরাবর নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটা স্টিলের বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করে হাফ কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেখুন হাফ কাপ ভর্তি করে নিয়ে নিয়েছি, অর্থাৎ এই মিষ্টিটা বানানোর জন্য ময়দার তুলনায় কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো এই মিষ্টিগুলো যাতে পারফেক্টভাবে তৈরি হয় তার জন্য এখানে ময়দা এবং গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু একদম সঠিকভাবে নিতে হবে, নাহলে কিন্তু মিষ্টিটা অতটা পারফেক্ট তৈরি হবে না। তো এই গুঁড়ো দুধ এবং ময়দা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো গাওয়া ঘি। এই গাওয়া ঘিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো বানানোর জন্য এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করছি, যাতে করে মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনাদের হাতের কাছে যদি গাওয়া ঘি না থাকে সেক্ষেত্রে এখানে 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেলও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো ঘি দিয়ে এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে ময়নটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখান থেকে অল্প পরিমাণে নিয়ে হালকা করে চাপতেই দেখুন এটা কিন্তু ঢিলা হয়ে যাচ্ছে। তারপর আবারও হালকা করে চেপে দিচ্ছি, দেখুন এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। এভাবে হলে তাহলে বুঝতে হবে এখানে কিন্তু ময়নটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এখানে কিন্তু এর থেকে বেশি ঘি কিংবা তেল আর ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। এবার এখানে মিষ্টির মধ্যে ফ্লেভার আনার জন্য এর সাথে এর মধ্যে 4টে মতো এলাচ অল্প একটু থেতো করে গুঁড়ো করে নিয়েছি। এগুলো দেখুন একদম কিন্তু খুব ভালো করে গুঁড়ো হয়নি, অল্প দানা দানা ভাব রয়েছে। এই অল্প দানা দানা ভাব থাকার কারণে মিষ্টিগুলো যখন খাওয়া হবে আর এই দানা দানা ভাবগুলো মুখে পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার। এখান থেকে 1/3 চামচ মতো বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু খুব বেশি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই, একদম 1 চিমটি মতো বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে এখানে বেকিং সোডা দিয়েছি। এবারে শুকনো উপকরণগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো দুধ। যে কাপের মাপ করে আমি ময়দা নিয়েছিলাম ওই কাপের মাপ করে হাফ কাপ মতো এখানে দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা কিন্তু এখানে সবটা লাগবে না, এখানে বোঝানোর সুবিধার্থে কতটা পরিমাণে দুধ লাগছে তার জন্য আমি এখানে হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটা অল্প অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি আর একটু নরম এবং আঠালো করে এটা মেখে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি নরম হবে না, অল্প একটু নরম এবং চটচটে ভাব থাকবে, এভাবে করে মেখে নিতে হবে। আমি হাতা দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি, আপনারা যদি নতুন হন সেক্ষেত্রে হাত দিয়ে মেখে নেবেন, তাতে কিন্তু এটা বুঝে নিতে খুবই সুবিধা হবে। এবার এখানে হাফ কাপ মতো দুধ নিয়েছিলাম, তা থেকে দেখুন হাফ কাপের একটু বেশি দুধ কিন্তু এখানে রয়ে গেছে। তো মোটামুটি 4 চামচ মতো দুধ লেগেছে এটা মেখে নিতে। এবার এটা দেখুন আস্তে আস্তে কিন্তু চটচটে ভাব থেকে অল্প একটু শক্ত ভাব হতে শুরু করেছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 মিনিট মতো সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার যে সময়টাতে ডোটা রেস্টে রয়েছে এই সময়ের মধ্যে চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনি, সাথে ওই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলো অল্প একটু ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চিনিটা জলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। আর বেশ কিছুটা সময় নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা চিনি কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর জলটা ফুটতে শুরু করেছে। তো চিনির শিরাটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মোটামুটি 1 মিনিট মতো সময়ের জন্য এটা অল্প একটু ফুটিয়ে নিতে হবে, এর থেকে বেশিক্ষণ ফুটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, অল্প একটু পাতলা করে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন হলে এই মিষ্টিগুলোর মধ্যে রসটা ঢুকতে একটু অসুবিধা হতে পারে। তো চিনির শিরাটা তৈরি করে নিয়েছি। এবার এই চিনির শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে ডোটা মেখে নিয়ে রেস্টে রাখছিলাম এই ডোটা থেকে ঢাকনা খুলে নিলাম আর হাত দিয়ে হালকা করে চেপে দেখে নিচ্ছি। দেখুন হাতের মধ্যে কিন্তু কোনো রকম লেগে যাচ্ছে না, ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এবার দু হাতের তালুতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি আর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে মিডিয়াম সাইজ করে এগুলো লেচি করে নিচ্ছি। হাতের তালুতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে নিয়ে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে মিডিয়াম সাইজ করে লেচি করার পর এগুলো এভাবে করে গোল করে পাকিয়ে নিচ্ছি। আর ঘিটা কিন্তু বারবার লাগানোর কোনো প্রয়োজন নেই, একবার ঘি হাতের তালুতে লাগানোর পর এগুলো কিন্তু সবগুলো তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একদম গোল করে পাকিয়ে নিচ্ছি, এগুলোর মধ্যে কোনো রকম কিন্তু ফাটা ভাব নেই। একইভাবে দেখুন সবগুলোই কিন্তু গোল করে পাকিয়ে নিয়েছি আর এখান থেকে দেখুন এই ডোটা থেকে অনেকগুলোই কিন্তু এরকম গোল লেচি তৈরি হয়েছে।
সবগুলোই এভাবে করে পাকিয়ে নিয়েছি। আর এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম গরম হয়ে যায়নি, হালকা গরম রয়েছে। এই অবস্থায় এগুলো আরও একবার এভাবে করে পাকিয়ে নিচ্ছি আর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো অল্প কিছুটা সময় আগে তৈরি হয়ে যায়, তার জন্য এগুলো অল্প একটু চ্যাপটা মতো হয়ে যেতে পারে, তার জন্য তেলে ছাড়ার আগে এভাবে করে অল্প একটু গোল করে নিলে খুবই ভালো হয়। একইভাবে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার প্রথম অবস্থায় এভাবে হালকা করে কড়াইটা নাড়িয়ে নিচ্ছি। আর এভাবে করে বেশ কয়েকবার কড়াইটা নাড়িয়ে নেওয়ার পর দেখবেন এগুলো আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করবে। এগুলো আপনা আপনি কিন্তু উপরে ভেসে উঠবে, তবে বেশ কয়েকবার এভাবে করে তেলটা নাড়াচাড়া করে নিতে হবে। পাকিয়ে নেওয়া সব ময়দার বলগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় কড়াইটা এভাবে করে হেলিয়ে নিয়েছি। তারপর দেখুন এগুলো কিন্তু আপনা আপনি ভেসে উঠছে আর এগুলো অনেকটাই ফুলে গেছে। এবার হাতা দিয়ে বেশ কিছুটা সময় এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালচে খয়েরি কালার চলে আসছে। আর এগুলো ভাজার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন গ্যাস ওভেনে যে ছোটো বার্নারটা আছে ছোটো বার্নারে ভেজে নিতে, তাহলে কিন্তু এই আঁচটা বুঝে নিতে খুবই সুবিধা হয়। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময়টা নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলোর মধ্যে খুব সুন্দর একটা রং আস্তে আস্তে আসতে শুরু করেছে। আর এগুলো কিন্তু খুব বেশি ফেটে যায়নি, অনেকটাই কিন্তু এগুলো গোটা গোটা রয়েছে। আর আরও বেশ কিছুটা সময় এগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখুন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালচে খয়েরি কালার চলে আসছে। এবার এগুলো ছান্তা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি আর এগুলো অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এগুলো অল্প কালচে খয়েরি কালার করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে নিয়েছি। আর এগুলো গরম অবস্থায় তেল থেকে ছাঁকার সাথে সাথেই কিন্তু চিনি শিরার মধ্যে দেওয়া যাবে না, সেক্ষেত্রে চিনির রসটার মধ্যে খুব ভালোভাবে ঢুকতে নাও পারে, আবার অনেক সময় এগুলো চুপসে যেতে পারে। তার জন্য এগুলো অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। হাতে তালুর মধ্যে নিয়ে যখন দেখবেন কোনো রকম জ্বলুনি হচ্ছে না, হালকা গরম রয়েছে, এমন অবস্থায় চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে দিতে হবে। আর এখানে দেখুন কয়েকটা কিন্তু এরকম ফাটা ভাব রয়েছে, এগুলো চিনি শিরার মধ্যে দিলে কিন্তু একদম সেট হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবারে চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি আর সাথে চিনি শিরাটা মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময়ের জন্য গরম করে ফুটিয়ে নিচ্ছি। তো এই চিনি শিরাটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে মোটামুটি 3 মিনিট মতো সময়ের জন্য এগুলো ফুটিয়ে নিয়েছি। এতে করে কিন্তু চিনি শিরাটা খুব ভালোভাবে এই মিষ্টিগুলোর মধ্যে ঢুকে যাবে, অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো অনেকটাই টইটম্বুর হয়ে যাবে। এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি 3 ঘন্টা মতো সময়ের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে মোটামুটি 3 ঘন্টা মতো সময় রাখার পর এগুলো দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো ফুলে গিয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে, একদম রসালো হয়ে গেছে। আর এগুলো 3 ঘন্টা মতো সময় লাগেনি, 2 ঘন্টার মধ্যে কিন্তু এর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছিলো। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা রসালো হয়েছে। আর লোভ সামলাতে না পেরে এখান থেকে কিন্তু কয়েকটা তুলে খাওয়া হয়ে গেছে। এগুলো এতটাই রসালো হয়েছে আর এতটাই খেতে ভালো হয় যে যে কেউ লোভ সামলাতে না পেরে টপাটপ কিন্তু তুলে খেয়ে নেবে। আর এখান থেকে কয়েকটা গোলাপ জামুন মিষ্টি হালকা করে এভাবে করে চেপে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা রসালো হয়েছে, রস কিন্তু একদম ঝরঝর করে পড়ছে। আর ভেজে নেওয়ার সময় যেগুলো হালকা একটু ফেটে গিয়েছিলো সেখান থেকে এখান থেকে তুলে রেখে নিলাম। দেখুন এটা কিন্তু ফেটে গেছে, কিন্তু এর মধ্যে রস একদম খুব ভালোভাবে ঢুকে গেছে। তো মিষ্টিগুলো যেমন রসালো হবে তেমনই কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। আর একটার জায়গায় আপনি 4টে খাবেন, কথা দিচ্ছি। এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখুন, সঠিক সব পদ্ধতি মনে যদি আপনি বানান তাহলে কিন্তু মিষ্টিগুলো আপনারও এরকম কিন্তু রসালো নরম তুলতুলে হবে। তো এখান থেকে কয়েকটা মিষ্টি কেটে নিচ্ছি। মিষ্টিগুলো দেখুন দেখতে যেমন লোভনীয় তেমনই কিন্তু এর মধ্যে রস ঢুকেছে আর সাথে এর মধ্যে কোনো রকম কিন্তু শক্ত ভাব নেই। দেখুন কেটে নিলাম, একদম কিন্তু রসালো হয়েছে আর কোনো রকম শক্ত ভাবের মধ্যে নেই। তো বাড়িতে এই পদ্ধতিতে একবার গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখুন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।